ব্যর্থতা দুর্বলতা হচ্ছে প্রশাসনের, কিন্তু দায় পড়ছে চিকিৎসকের ঘাড়ে, কারণ চিকিৎসককেই তারা দেখতে পান, চিকিৎসককেই তারা সবকিছু মনে করেন। কুর্মিটোলা হাসপাতালে ওনারা বলছেন যে একদিনে 600 রোগী আসছেন স্কিনের শুধুমাত্র। ওইখানে হয়তো আপনি দেখবেন যে 5 জন 6 জন ডাক্তার দেখছেন। আপনি যদি ঘন্টা এবং টাইম অনুযায়ী হিসাব করেন, আপনি দেখবেন যে এই 20 সেকেন্ড করে আসলে মানুষ পায় না। স্থানীয় প্রভাবশালীরা মানে অকারণে এমনি এসে জোর করে নিয়ে যায়, গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে যায়। উনি না হয় তার হেডন দেখায় নিয়ে গেলেন, কিন্তু উনি যে এই গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিজেও ক্ষতিগ্রস্ত হলেন, এই গল্পটাও তো উনি আসলে জানেন না। বাংলাদেশে এরকম অনেক সেন্টার, ডায়াগনোসিস সেন্টার আছে, আপনি দেখবেন, আপনি নাম আমি বলছি না। একজন চিকিৎসক তিনি কমফোর্ট ফিল করেন সেখানে সেবা দিতে। কেন? কারণ এখানে কমিশন বাণিজ্যের কোনো প্র্যাকটিস নাই। প্রিয় দর্শক, মিডিবাস নিউজ রুমে স্বাগত জানাচ্ছি আবরাই মনির। বরাবর মতোই স্বাস্থ্য খাতের কয়েকটি বিষয় নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনপ্রিয় সেটেলাইট টিভি চ্যানেল এখন টেলিভিশনের স্পেশাল প্রতিনিধি, সংবাদ পাঠক ও সঞ্চালক মুজাহিদ শুভ। শুভভাবে আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে অভিনন্দন, আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমরা 2-3টি বিষয় নিয়ে আলোচনা করবো। এর মধ্যে শুরুতেই আলোচনা করতে চাই একটি প্রতিষ্ঠান স্বাস্থ্য সংকটের মধ্যে আছে, সেবাচিম বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে হাসপাতাল, যেটা এখানে রোগীদের বা আশপাশে যারা সেবা নিতে আসেন, কয়েক লক্ষ মানুষের একটা স্বাস্থ্য প্রতিষ্ঠান যারা এখানে স্বাস্থ্যের জন্য সেবা নেওয়ার জন্য আসেন, তাদের দাবি হচ্ছে তারা আসেন, তারা বাথরুম পান না, টেস্টগুলো করাতে পারেন না, চিকিৎসকদের সবসময় পাওয়া যায় না, নানান রকমের সংকটের কথা তারা তুলে ধরে 3টি মৌলিক দাবিকে সামনে রেখে তারা আন্দোলন করছে। মোটামুটি এক পক্ষকাল হয়ে গেল সময়টা, এখনও সমাধানের কোনো পথ তারা পায়নি। কর্তৃপক্ষ বলছে যে এটা তো খুব তড়িৎ সমাধানের বিষয় না, কিছুদিন সময় লাগবে, কমপক্ষে 3-4 মাসের সময়, এরকম যৌক্তিকভাবে লাগার কথা সময়টা। এই যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলন কীভাবে দেখেন? এবং হাসপাতালগুলোতে কোনো রকমের যদি সংকট তৈরি হয়, এক্ষেত্রে শুধুমাত্র চিকিৎসকদেরকে দায়ী করা হয়, এই দুটো বিষয় আপনি কীভাবে দেখছেন? আপনি যদি মানে শুধু সেবাচিম কেন, মানে বরিশালের মেডিকেল কলেজ কেন, আপনি যদি রাজশাহী মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, এরকম সমস্ত মেডিকেল কলেজ এবং 250 শয্যার হাসপাতাল যেগুলো আছে, মানে আন্দোলন করতে চাইলে প্রত্যেকটা সেন্টারকে নিয়ে, প্রত্যেকটা হাসপাতালকে নিয়ে কিন্তু আন্দোলনের উপযোগী অবস্থান কিন্তু আছে। কারণ আপনি 50 শয্যার একটি হাসপাতালকে রাতারাতি 100, তার কিছুদিন পর 250 আপনি বানিয়ে ফেলছেন। এটার সিস্টেম আছে। আপনি দেখবেন যে ভাড়া যখন বাড়ে 10 টাকা থেকে 12 টাকা বাড়ে, এরপরে 15 বাড়ে, 15 পরে কিন্তু 18 বাড়ে না, ডাইরেক্ট 20 হয়ে যায়। তার মানে হচ্ছে যে আমরা এই সেন্টারগুলোর যখন বাড়াচ্ছি, শয্যা সংখ্যা বাড়াচ্ছি, তখন কিন্তু আমি চিকিৎসক হয়তো 2-1টা দিচ্ছি, বাড়াচ্ছি, কিন্তু এর সাথে আপনার সহায়ক জনবল কিন্তু আমি কোনোভাবে বাড়াচ্ছি না। মেইনটেনেন্সের হিসাব তো আপনি বাদই দেন। ওয়াশরুমে তো একটা মানুষ যেতে পারবে, এটা একটা সুস্থ মানুষের যেতে পারার কথা না। কিন্তু এই ট্রেনটা কি শুধুমাত্র সেখানে? আপনি যদি দেখেন যে একটা জাতীয় মসজিদে আপনি যান, আপনি কিন্তু টিস্যু পাবেন না এখানে, আপনি ওয়াশরুমের দিকে তাকাতে পারবেন না। জাতীয় যত প্রতিষ্ঠান আছে বাংলাদেশে আপনি যান, তার মানে হচ্ছে যে এই পরিস্থিতিটা আমাদের মজ্জার ভেতরে আছে। এখন আমরা যে প্রবণতা, যে ঠিক আছে অমুক জায়গায় অমুক এমপি আছেন, তিনি ঘোষণা দিলেন যে ঠিক আছে আমি কিন্তু 100 শয্যা থেকে 250 শয্যাতে নিয়ে গিয়েছি, আমি কিন্তু একটা অ্যাম্বুলেন্স নিয়ে এসেছি, এগুলো হচ্ছে প্রতীকী। তো এগুলো করে করে আসলে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। আপনি যদি 500 শয্যা বাড়ানোর কথা সেখানে বলা হচ্ছে, আপনি যদি আরও 2000 শয্যাও বাড়ান, তারপরেও কিন্তু দেখবেন যে ওই একই রকম সংকট আছে। তাহলে সংকট সমাধান কিভাবে হবে? আমরা বারবার বলছি যে আপনার মানে সেবার বিকেন্দ্রীকরণটা দরকার। এখন এই বিকেন্দ্রীকরণ কিভাবে হবে? আপনি টোটাল জনগণের কত অংশ সেবা আসলে সরকারি হাসপাতাল দিতে পারছে কিন্তু আসলে বেসরকারি হাসপাতাল। কিন্তু বেসরকারি হাসপাতালের চিত্র যদি আপনি ওই জেলায় দেখেন, তাহলে আপনি দেখবেন যে সেখানে হয়তো 200-300 ডায়াগনস্টিক সেন্টার তৈরি হয়ে গেছে। দেখবেন যে ঢাকায় লেখা হচ্ছে পপুলার, উনি হয়তো লিখে দিলেন নিউ পপুলার। এখানে আছে ইবনে সিনা, উনি লিখে দিলেন নিউ ইবনে সিনা। এই যে ব্যাঙের ছাতার মতো শুধুমাত্র ডায়াগনস্টিক সেন্টার হচ্ছে, সরকার যদি বলে দিত যে এখানে এত সংখ্যার বেশি ডায়াগনস্টিক সেন্টার আমি হতে দিব না, এখানে যারা ডায়াগনস্টিক সেন্টার করতে আসবে তারা যদি একটা কিডনির বিশেষায়িত হাসপাতাল করে, তাহলে আমরা রাজি, তাহলে তাকে করতে দেওয়া হবে। যদি সে বলে আমি ক্যান্সারের বিশেষায়িত একটা সেন্টার খুলবো, তাহলে তাকে বলে দিতে হবে যে হেলথ সেক্টরে যারা বিজনেস করতে আসবেন, আমার এই 10টা জায়গাতে আমার সেন্টার করা দরকার, আপনি এটা 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 করতে পারেন।
তখন যেটা হবে যে আপনি সরকারি হাসপাতালের মান উন্নয়ন যদি কোনো কারণে নাও হয়, কারণ এটা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, আপনি আন্দোলন করার পরে আন্দোলন হয়তো থামবে কিন্তু পরিস্থিতির পরিবর্তন হবে না, কারণ এখানে অ্যালোকেশনের ব্যাপার, সেই টাকা ফিরে যাওয়ার ব্যাপার, দুর্নীতির ব্যাপার, নানান ধরনের ইস্যুর পরে সেখানে আপনি যাবে কি যাবে না। এখন যদি আপনি চিন্তা করেন যে সরকারি হাসপাতাল, আমি বহুদিন আগে একটা প্রতিবেদন করেছিলাম, সরকারি হাসপাতালে কতগুলো পরীক্ষা হয়, প্রত্যেকটা পরীক্ষার 2-3টি পরীক্ষা কিন্তু তার বাইরে গিয়ে করা লাগে। যখন উনি দেখছেন যে আমার বাইরে যাওয়া লাগে, তখন কিন্তু তিনি 2 জায়গাতে পরীক্ষা করার জন্য আগ্রহ প্রকাশ করেন না, যে ঠিক আছে আমি 3টা করে গেলাম সরকারিতে আর 2টা গিয়ে বেসরকারিতে করবো। তখন উনি সবগুলো পরীক্ষা আসলে বেসরকারিতে গিয়ে করেন, কিন্তু বেসরকারিতে গিয়ে করছেন তাও কিন্তু একটা মানহীন প্রতিষ্ঠানে গিয়ে করছেন, কোনো একটা দালালের চক্রে যাচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসকই আসলে ইন্টারনালি বলে দিচ্ছে তারা আয়া বা অন্য কাউকে দিয়ে এই অমুক সেন্টারে যাও, উনি কিন্তু সেখানে করছেন, সেখানেও একটা দালাল বাণিজ্যের শিকার হচ্ছেন, সেখানে হয়তো দালাল চরিত্রে ওই চিকিৎসক ভূমিকা পালন করছেন। তার মানে এই দুষ্ট চক্র থেকে আপনার বের হওয়ার কোনো সুযোগ নাই। বেসরকারীকরণ হচ্ছে, তাদেরকে যদি আপনি একটা সিস্টেমের ভিতরে আনেন, আর আগামী দিনে যে পলিটিক্যাল উইল, এই যে বৈষম্যহীন বাংলাদেশের কথা আমরা বলছি, আপনি যদি স্বাস্থ্য খাতকে বিএনপির 31 দফা বা জামাতের অন্য কোনো ইশতেহার, এই জায়গাতে স্বাস্থ্য আসলে কোন জায়গাতে আছে, স্বাস্থ্য কি আমার প্রায়োরিটির মধ্যে আছে কিনা? আজকে তারেক রহমান কথা বলছে, কালকে জামাতের আমির কথা বলছে, আপনি কি স্বাস্থ্যের আলাপ এখানে খুব বেশি দেখেন? স্বাস্থ্যের আলাপ নাই, কিন্তু স্বাস্থ্যের আলাপ কোনোদিনই নাই। আপনি পিআর নিয়ে আলোচনা করতেছেন, আপনি বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের মূলনীতি নিয়ে আলোচনা করছেন, কিন্তু স্বাস্থ্যের মাধ্যমে যে আপনি মানুষের কাছে যাবেন, এটা রাজনৈতিক মানুষের মাথায় যতক্ষণ পর্যন্ত না আসবে এই সংকট, আপনি একটা সেবা চিমের আলোচনা বলেন, রাজশাহী মেডিকেল, এটা বিক্ষিপ্তভাবে আলোচনা হবে, থামবে, কিন্তু মানুষকে বাধ্য হয়ে ওই সেবাই নিয়ে যেতে হবে, এখানে কিছু করার নাই। আচ্ছা, এই যে বিষয়টি আপনার আলোচনার মধ্যেও ছিল যে শয্যা বাড়িয়ে ফেলা, এমপি সাহেব বাড়িয়ে ফেললেন, এই প্রবণতা আসলে কেন, এবং শয্যা যে বাড়ানো হচ্ছে এর আলোকে আসলে আমরা সেই আগের স্ট্রাকচারটা, অবকাঠামোটা এবং চিকিৎসকদের যে কাঠামোটা, স্বাস্থ্যকর্মীদের যে অন্যান্য কাঠামোটা, সেই কাঠামো আমি বিন্যাস করার চেষ্টা করলাম কিনা, এটা যদি করা না হয় তাহলে স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা দিতে গিয়ে কোন কোন দিক থেকে আসলে সেই চাপের মধ্যে পড়েন? তারা চাপের মধ্যে পড়েন বলতে, যে একজন চিকিৎসককে একটা আরামদায়ক পরিবেশে সেবা দিতে হবে। আপনি ধরে নেন যে একজন চিকিৎসক, মানে বাংলাদেশে আমি বহু বছর আগে এটা রিপোর্ট করেছিলাম যে মানে ব্যর্থতা, দুর্বলতা হচ্ছে প্রশাসনের, কিন্তু দায় পড়ছে চিকিৎসকের ঘাড়ে, কারণ চিকিৎসককেই তারা দেখতে পান, চিকিৎসককেই তারা সব কিছু মনে করেন, এটা যেমন সত্য। এখন মনে করেন যে মনে করেন কুর্মিটোলা হাসপাতালে ওনারা বলছেন যে একদিনে 600 রোগী আসছেন স্কিনের, শুধুমাত্র 600। ওইখানে হয়তো আপনি দেখবেন যে 5-6জন ডাক্তার দেখছেন। আপনি যদি ঘন্টা এবং টাইম অনুযায়ী হিসাব করেন, আপনি দেখবেন যে এই 20 সেকেন্ড করে আসলে মানুষ পায় না, কিন্তু তারপরেও কি উনি না দেখে রোগী ফেলে কি চলে যাচ্ছেন? উনাকে কিন্তু ওই রোগীদেরকে দেখতে হচ্ছে, কিন্তু উনি কি মন মতো দেখতে পাচ্ছেন? উনি কি ঠিক মতো ওষুধটা লিখতে পারছেন? বা উনাকে কি কাউন্সেলিং করতে পারছেন? উনি দরজার বাইরে চলে যাওয়ার পর হঠাৎ করে ওনার মনে হলো যে আমার একটা প্রশ্ন আমি করতে পারিনি, উনি কি আবার ফিরে আসতে পারছেন? তার মানে কেউই আসলে মানসিক স্বস্তি নিয়ে সেবা দিতে পারছেন না, সেবা নিতেও পারছেন না। তো এই জায়গাতে আপনি যতক্ষণ পর্যন্ত পরীক্ষা নিরীক্ষার বন্দোবস্ত না হচ্ছে, আপনি এটা সিস্টেম করা, আপনি যখন ICDDRB-তে যান তখন আপনি দেখবেন যে ও কিন্তু দেখে যে ঠিক আছে এখন থেকে 50 জনের পেছনে সিরিয়ালে আমি আছি, তখন সে একটা পান খাইতে পারে, একটা চা খাইতে পারে, একটু বাইরে থেকে ঘুরে আসতে পারে। কিন্তু এখানে তাকে সশরীরে একজন রোগীকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে 200 জনের পেছনে। তো উনি তো একজন রোগী মানুষ, উনি যদি একটা সাধারণ স্কিনের সমস্যা নিয়ে আসে তাও তো তার একটা মানসিক অস্বস্তি, কখন তিনি ওই ঘরে যাবেন? এবং এই যে আমাদের মতো সাংবাদিক বা প্রভাবশালী অনেক মানুষ, হ্যালো ম্যাডাম একজনকে পাঠালাম একটু দেখে দিয়েন তো, উনি কিন্তু এরকম 50টা লোককে সিরিয়াল দেখছেন, ওইটার সিরিয়ালও যত বড়, তাহলে যার কেউ নেই তিনি কিন্তু আপনি দেখেন সকাল 6টায় আসছেন আগের লাইন ধরার জন্য, কিন্তু উনি 2টার সময় বাড়িতে যাচ্ছেন। এখানে যদি আপনার সহায়ক জনবল থাকতো, টেকনোলজিস্ট থাকতো, ওইটা ডেসিমিনেশনের জন্য অন্যান্য জায়গা থাকতো, তাহলে কিন্তু সেবার মানটা আসলে অন্য লেভেলে যেত। আমি একবার ইবনে সিনা হাসপাতালে একটা পরীক্ষা করতে গিয়ে দেখলাম যে ওনারা পুরো হচ্ছে আপনার পরীক্ষা নিরীক্ষার প্রক্রিয়াতে শতাধিক মানুষ কাজ করছে, শতাধিক মানুষ। আপনি এই ভলিউমের একটা পরীক্ষা যদি আপনি ঢাকা মেডিকেলে যান, আপনি দেখেন শুধু পরীক্ষা নিরীক্ষা ডিপার্টমেন্টের ওপরে কতজন মানুষ কাজ করে। আপনি দেখবেন যে ওই টেকনিশিয়ানও টেকনোলজিস্টের কাজ করছে, এটা এত অপ্রতুল। ওই মানুষগুলোকে দিয়ে আপনি কতটা ভালো পরীক্ষা নিরীক্ষা আশা করেন? আর ঢাকার বাইরে হলে তো এটার কোনো গল্পই নাই। একটা রুমের ভিতরে একজন টেকনিশিয়ানকে দিয়ে কোনো ক্ষেত্রে টেকনোলজি, সেখানে ইউরিন নেওয়া হচ্ছে,
নমুনা রাখা হচ্ছে, ওইখানে পরীক্ষা করা হচ্ছে, মানে এমন একটা অবস্থা, পুরো বাজারটা একটা রুমের মধ্যে। কিন্তু সেই পরীক্ষা নিরীক্ষার ওপরেই তো চিকিৎসক একটা মতামত দিয়ে, কিন্তু আমি সরকারের ব্যাপারে কিন্তু কথা বলি না যে না সরকারি তো ভালো পরীক্ষা নিরীক্ষা করে। তো ওই 2-3টা মানুষ দিয়ে কি আপনি সেই মানের ল্যাবের পরীক্ষা কি আপনি করতে পারবেন? সম্ভব হয়ে ওঠে না, সম্ভব না। কিন্তু উনি যখন বাধ্য হয়ে যখন বেসরকারিতে যাচ্ছেন, বেসরকারির যদি উনি পপুলারেও যদি একটা জেলা শহরে পরীক্ষা নিরীক্ষা করেন, ওই স্যাম্পলটা ঢাকাতে যদি তার পাঠাতে হয়, এখানে কোয়ালিটি অনেক খারাপ হয়, অনেক স্যাম্পল কিন্তু তার পাঠানো লাগে। আর যেগুলো সত্যিকার অর্থে নাম না নিয়ে, ওই যে নিউ অমক, নিউ ইবনে সিনা, তার তো আসলে কোনো মা বাপ নাই। 9,500 আপনি নিবন্ধন দিয়েছেন, মানে রেজিস্টার করা, তাদের মধ্যে তো আপনি যদি বলেন 100 না 50টার বাইরে, আপনি যদি একটা ডাক্তারকে বলেন যে আপনি কি এই সেন্টারটার নাম শুনেছেন, জানেন, উনি বলবে যে না এইটা না, আপনি আরেক জায়গা থেকে করাই নিয়ে আসেন। তার মানে সেই আস্থার জায়গাতেই আমাদের ডায়াগনস্টিক সেন্টারগুলো আসতে পারে নাই। তো দোষ আমরা চিকিৎসকের ঘাড়ে দিই, কিন্তু আমরা আসলে টেকনোলজিস্ট নিয়োগ দিই না, পিয়ন নিয়োগ দিই না, ওটি বয় নিয়োগ দিই না, আমরা আসলে কিছুই দিই না। আমরা একটা ঢালতলর বিহীন একটা চিকিৎসককে দিয়ে রাখি, সারাদিন লোকে গালি দেয়, যার ক্ষমতা আছে তারা ধরে পিটায়, হুমকি দেয়, মানে নানান রকম অত্যাচার করে। আর উনি তখন কি করে, উনি তখন চিন্তা করে যে আল্লাহ, ক্রাইসিসের রোগী আমি কি করব, এই রোগী যদি আমি রাখি, যদি মারা যায় তাহলে তো আমার জীবন শেষ। উনি সুন্দর করে রেফার করে দেয়, এটা ঢাকা মেডিকেলে আসার আগে মারা যায়। এবং অনেক চিকিৎসক, আমি নিজে কথা বলে দেখেছি, তারা জানেন যে এই রোগীর আসলে বাঁচার সম্ভাবনা নাই। উনি চেষ্টা করলে পারতেন, কিন্তু উনি রিস্ক নেন না, কারণ আমাদের সমাজ ব্যবস্থা, পরিবেশ, ওই এলাকার মানুষের পরিস্থিতি সব কিছু মিলে কিন্তু ওইটা সমঝোতার ওই জায়গাটাতে নাই, রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ নাই, যে যেমন পারছে সেবা নিচ্ছে। আচ্ছা, সেবা চিমে যে একটি ঘটনা, সেটা হচ্ছে যে চিকিৎসকরা সেবা দিচ্ছেন, এমন হচ্ছে যে যেই লোকটি আসলে সার্জারিতে ভর্তি নেই, ইউনিটে ভর্তি নেই, উনি বাইরে থেকে এসে আউটডোরে রোগী থাকার কথা ছিল, উনি এসে ভেতর থেকে সেবা নিয়ে চলে যাবেন, না দিলে তাকে চাপ দেওয়া হচ্ছে। মানে আমরা যখন মানটা পড়ে যাচ্ছে, যখন চিকিৎসকদেরকে দায়ী করছি, আবার চাপ সৃষ্টি করছি সেবা এখানে নেওয়ার জন্য, এতে কি মানে হিতে কোনো বিপরীত হচ্ছে কিনা? মানে অবশ্যই হিতে বিপরীত হচ্ছে বলতে যে এটার কোনো কোঅর্ডিনেশন আসলে নাই। একটা সাধারণ মানুষের, আপনি যদি আমেরিকা বা একটা সাধারণ এটা শ্রীলঙ্কার কথাও যদি আপনি বলেন, আপনার সেন্টারে গিয়ে সাধারণ মানুষ গিয়ে কোনো প্রেশার ক্রিয়েট করতে পারবে না, এটা সেভাবেই কিন্তু সুরক্ষিত করা আছে। কিন্তু আপনি এখানে কিন্তু সরাসরি পরিচালকের রুমে যাচ্ছেন, তাকে অপমান করছেন, বাধ্য করছেন। ইভেন বাধ্যতার কথাও যদি বাদ দেন, আমি মুজাহিদ শুভ, আমাকে ডাক্তাররা চেনে, অথবা মনে করেন আমাকে পরিচালক চিনে, আমি বললেই তিনি কেন একটা আইসিইউ দিবেন? আমি চাই, আমার মায়ের জন্য চাই, আমি পেয়েছিও, আমি তার প্রতি কৃতজ্ঞ। কিন্তু দেখা গেল আমার থেকে অপ্রয়োজনীয় আরো জরুরি একটা রোগী কি আসলে ওই সুযোগটা আসলে পাচ্ছেন? তাহলে এই সিস্টেমটা কার্যকর না হওয়ার কারণে কিন্তু এই যে আইট সাইড দিয়ে নানান ধরনের ঘটনা ঘটছে। এগুলো তো আসলে ব্যক্তি বা ওই হাসপাতালের পরিচালক নিয়ন্ত্রণ করতে পারবেন। এটা স্বাস্থ্য বিভাগকে দায়িত্ব নিতে হবে যে আমার যতগুলো সেন্টার আছে ওখানে চিকিৎসকের থাকা, তার নিরাপত্তা, ওই সেন্টারে কেউ বাকবিতণ্ডা করতে পারবে কিনা। যেমন আপনি দেখেন যে এরকম একটা গবেষণাতে এসছে যে কমিউনিটি হেলথ ক্লিনিকে স্থানীয় প্রভাবশালীরা মানে অকারণে এমনি এসে জোর করে নিয়ে যায়, গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে যায়। তো উনি না হয় তার হেডম দেখায় নিয়ে গেলেন, কিন্তু উনি যে এই গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিজেও ক্ষতিগ্রস্ত হলেন, এই গল্পটাও তো উনি আসলে জানেন না। মানে আমাদের সচেতনতার জায়গাগুলো এরকম। কিন্তু আমার কথা হচ্ছে যে এটা আনটাচড থাকতে হবে, রোগী বলেন অমুক বলেন। তার কারণ হচ্ছে যে যখন আবার আপনি সেবা ভালো দিতে পারবেন তখন কিন্তু সমস্যাগুলো থাকবে না। আপনি দিতে পারেন না বলেই তো মানুষকে জোর জবরদস্তি করে সেবাটা নিতে হয়। আচ্ছা, এখানে চিকিৎসকদের নিরাপত্তাহীনতা এটা একেবারে অব্যাহত একটা জিনিস চলমান আছে। ওখানেও একই অবস্থার মধ্যে আমরা খবরগুলো পেয়েছি আর কি, সেবাহীন নিরাপত্তাহীনতার মধ্যে। ইন্টার্ন চিকিৎসকরা কিন্তু আলটিমেটাম দিয়েছে, তারাও আন্দোলনে যাবে যদি এই অবস্থার মধ্যে দিয়ে সময়গুলো পার হতে হয়। তারা ঝুঁকিবোধ করছেন, তারা স্বস্তিবোধ করছেন না, এবং সেবা দিতে গিয়েও তারা মানে স্বাভাবিকভাবে কিছুটা ভয়ের মধ্যে আছেন। এই পরিস্থিতিতে আসলে সেবা অব্যাহত রাখার অনেকগুলো চ্যালেঞ্জ আছে। কিছু চ্যালেঞ্জের কথা আপনার কাছে শুনবো। আপনি যেভাবেই ব্যাখ্যা করেন না কেন, মানে সেবা বন্ধ করে ফেলার যে চিকিৎসকদের পক্ষ থেকে যে প্রবণতা বা বিভিন্ন সময় হুমকি থামকি দেওয়া হয়, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে এটা কোনো সঠিক পথ না। এটা আপনি বলতে পারেন যে এটা একটা অন্যায় বলতে পারেন, মানে আমি দায়িত্ব নিয়ে বলছি এটা কোনোভাবে এটা সুন্দর কাজ না। কিন্তু তাহলে এই সংকটের সমাধানও তো হচ্ছে না। উনি তো মার খাচ্ছেন, উনি চ্যালেঞ্জের ভিতরে পড়ছেন। সব থেকে আপনি দেখবেন যে বাংলাদেশের কোনো একটা সেন্টার বা কোনো একটা হাসপাতাল যখন মনে করেন লিডিংয়ে থাকে, পুরস্কার পায়, বা স্বাস্থ্য অধিদপ্তর মনে করেন তাকে ক্যাটাগরিতে বলেছে যে তুমি এই বছরের মধ্যে সেরা, তো ওই সেন্টারগুলোতে আমরা কাজ করেছি, আমরা নিজে সশরীরে গেছি। ওখানে সব থেকে বড় মজার ব্যাপারটা হচ্ছে ওইখানে কমিউনিটি লিডারের সাথে একটা ভালো সম্পর্ক থাকে। আচ্ছা, পরিচালকের থাকে, ওখানে ইউনিয়ন চেয়ারম্যান, এমপি সাহেব, তো
তারা তাদের বাড়ি পর্যন্ত দিয়ে দেন যে ঠিক আছে আমার বাড়িতে এসে আপনি উঠান বৈঠক করেন, ম্যাডাম আপনি অমুক জায়গাতে আসেন। তো আমাদের সব কিছু নিয়ন্ত্রিত হয় হচ্ছে রাজনীতির মাধ্যমে। রাজনৈতিক নেতৃবৃন্দ সে যে দলেরই থাকুক না কেন, মনে করেন যে এখন হয়তো ক্ষমতায় যদি বিএনপি থাকে তাহলে বিএনপি, আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগ, জামাতের কোনো স্থানীয় কোনো নেতা যদি থাকে তাহলে সেখানে ওই জায়গার বোঝাপড়াটা সুন্দর হতে হবে আর কি। ওই বোঝাপড়াটা যদি থাকে তাহলে অন্য কোনো লোক গুন্ডা পরিচয়ে, দলীয় পরিচয়ে স্বাস্থ্যকে কখনো প্রভাব খাটাতে পারবে না। স্বাস্থ্য ব্যবস্থাতে, স্বাস্থ্যের সেন্টারে আপনি প্রভাব খাটায় কোনো দিন আপনি সেবা নিতে পারবেন। ওই মানুষটা যদি জানতো যে আমার যেই মাকে আমি বাঁচানোর জন্য হাসপাতালে গিয়েছি আর আমি সাথে আবার পেছনে একটা বাঁশ নিয়ে গেছি, উনি জানেনই না যে ওনার খুবই সহজ পথ আছে যে তাকে এখান থেকে রেফার করে দেয়া। ওনার দায়িত্ব উনি এড়িয়ে গেলেন, কিন্তু উনাকে আসলে ওই চিকিৎসক জেনে শুনে মৃত্যুর দিকে ধাবিত করলেন। এটা ছাড়া তার কোনো উপায় নাই। তার মানে হচ্ছে এটা সামাজিক সমঝোতা হইতে হবে, এবং আলটিমেটলি আপনি কতটা আনটাচড রাখতে পারবেন এই সেন্টারগুলোকে, এটা স্বাস্থ্য বিভাগকে দায়িত্ব পালন করতে হবে প্রশাসনের সহযোগিতা নিয়ে। যে ঠিক আছে আপনি যদি একটা চিকিৎসকের গায়ে হাত দেন, এটার বিচার কি হয়? কিছু হয়? কোনোদিন কিছু হয়েছে আপনি আমাকে দেখেন? তাহলে আপনি ওরকম একটা সেই লেভেলের একটা পানিশমেন্ট দেন যে চিকিৎসকের গায়ে হাত দেওয়ার কারণে অমুক রোগী, অমুক স্বজন বা অমুক দলীয় নেতাকর্মীর অমুক জবাবদিহিতার মধ্যে আসা হয়েছে, তার নামে মামলা হয়েছে, তাকে ভেতরে পাঠানো হয়েছে। এটা করলে এগুলার হবে, কিন্তু এটা তো হয় না। আচ্ছা, স্বাস্থ্য সংস্কার অধিদপ্তরের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে কিন্তু এই বিষয়গুলো বলা হয়েছে। এই সুপারিশগুলো কি আসলে সুপারিশ বলেন? ইন্টারিম এখানে কিছু করতে পারবে না। তারা কি চাইলে ইন্টারিমকে আপনি মোটা দাগে অনেক ক্ষেত্রে এটা ব্যর্থ সরকার বলতে পারেন। অনেক ক্ষেত্রে এখানে আপনি ঐক্যমত্য কমিশন, রাষ্ট্রের একেবারে মূল যে বিষয়গুলো আছে, এর বাইরে তার স্বাস্থ্য নিয়ে চিন্তা করার সময় নাই। এবং স্বাস্থ্য আপনি দেখবেন কিন্তু অনেক পরে কিন্তু সংস্কার কমিশন হয়েছে। আমার কথা বুঝছেন কিনা? মানে এই কমিশন দিয়ে স্বাস্থ্যের, হ্যাঁ একটা জিনিস হয়েছে যে একটা সংস্কার কমিশন করার কারণে আপনি অনেকগুলা জিনিস জানতেন না, অনেকগুলা জিনিস একটু ডিসপিউটেড ছিল, অনেকগুলো জিনিসের মধ্যে তেমন কোনো মনে করেন একটা সমঝোতা ছিল না, একটা সুন্দর মানে একটা প্রক্রিয়া ছিল না আর কি। এটা একটা মনে করেন একটা সুন্দর একটা মানে সেটা সনদ তৈরি করা হয়েছে আর কি। এটা দেখে আপনি আগামী দিনে শিক্ষা নেবেন। আপনি খেয়াল করবেন যে অনেকগুলো পদোন্নতি কিন্তু হয়েছে, হাজার হাজার পদোন্নতি হচ্ছে। এটা মানে এই পদোন্নতির সাথে আপনি মনে করেন এটা সংস্কার কমিশনের কোনো সম্পর্ক আছে? বলতে চাচ্ছি যে এখানে তারা এই বিষয়গুলো সম্ভব হচ্ছে, বিগত 15-16 বছরে যেটি হয়নি, এটি কিন্তু তারা মানে হাত দিয়েছেন এবং সে সূচনা হয়েছে এবং কাজগুলো তারা করে যাচ্ছেন। ইন্টারিম সরকারের এই আমলে স্বাস্থ্য সংস্কার কমিশনের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে অনেকগুলো সুপারিশ করা হয়েছে। কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টা কিন্তু চমৎকার করে এসেছে। এখান থেকে একটি দুটি বিষয় কি বাস্তবায়ন করা সম্ভব না? না, কিন্তু আমি যেটা বলছি যে অন্তর্বর্তী সরকারের মানে এত গোটা পাহাড়, 15 বছরের অন্যায়, অত্যাচার, জুলুম, এগুলোর অনেক পাহাড় কিন্তু তার ঘাড়ের ভিতরে আছে। এগুলা করে রাষ্ট্রকে স্থিতিশীল রাখার আগে আপনি শিক্ষা, স্বাস্থ্যের খুব বেশি করতে পারেন। যতটুকু হচ্ছে, আপনি বলছেন না পদোন্নতি হচ্ছে, আপনি 15 বছর যার পদোন্নতি হন নাই তার তো হবেই। মানে যিনি আসলে ওই মেডিকেল অফিসারে ছিলেন তারটা হচ্ছে। আর অনেক ধরনের যে দুর্নীতি হতো, মনে করেন নানান সমস্যা হতো, সেগুলো এখন হচ্ছে না বলে আপনি সুবিধা পাচ্ছেন। আপনি যদি দেখেন যে 33টা ওষুধের দাম কমানো হয়েছে, সেখানেও কিন্তু গল্প একই রকম। ওনারা বলেছেন যে এখানে কাঁচামাল ক্রয় প্রক্রিয়াতে অস্বচ্ছতা ছিল, এখানে অযাচিত মানুষের নিয়োগ ছিল। এই সবগুলো আপনি অন্তর্বর্তী সরকার থাকার কারণে, যেহেতু আপনি রাজনৈতিক প্রেশার সরাসরি পাচ্ছেন না, এই কারণে ওইটা না হওয়ার কারণে আপনি কিছু সুবিধা পাচ্ছেন। কিন্তু এটা অন্তর্বর্তী সরকার নিজে থেকে ফোর্স দিয়ে কিছু করাচ্ছে, ব্যাপারটা আসলে এরকম না। আচ্ছা, আমরা ওই প্রসঙ্গে যাচ্ছি। তার আগে একটু আপনি জানেন যে ড্যাবের নির্বাচন হয়ে গেল। বিএনপি সমর্থিত চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ড্যাব। এই ড্যাবের নির্বাচনটা আসলে অভ্যন্তরে তাদের যে গণতন্ত্র চর্চাটা, এটা আসলে চমৎকার করে নির্বাচন হয়েছে। নানান কথা ছিল, কেউ সাচিবের সমর্থক হয়ে গেছে, ওই গ্রুপ সাচিবের সাথে মিলে গিয়েছিল এবং তারা সাচিবের সদস্যপদ নিয়েছিল। এরকম নানান রকমের অভিযোগ এক দল আরেক দলের ব্যাপারে, গ্রুপ আরেক গ্রুপের ব্যাপারে করছে। কিন্তু একটা চমৎকার সুন্দর নির্বাচন এখানে হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার যে বিষয়টি, এটা আসলে কি বার্তা দিচ্ছে বলে আপনি মনে করেন? এটা অবশ্যই ভালো। আপনি যখন রাষ্ট্রে নির্বাচন থাকে না, তখন আপনি অন্যান্য যত নির্বাচন থাকেন ওই ধরনের একটা পদ্ধতি ফলো করে। যেহেতু ড্যাব একটা আওয়ামী লীগ সরকারের আমলে তারা কোনো স্পেস পায়নি, স্বাভাবিকভাবে তারা নির্বাচন করতে পারেনি। আবার এটা নিয়ে তাদের এত মাথা ব্যথা ছিল না। নির্বাচনটা হওয়াটা ইম্পর্টেন্ট ছিল। আমি নির্বাচনের আগে দেখেছি যে ড্যাবের আসলে দুই পক্ষের নেতাদেরকে আমি চিনি, এই নানান রকম বিষোদগার চলছে, এই অপরকে লিখছে, কোনো পক্ষ হয়তো বেশি লিখেছে, কোনো পক্ষ হয়তো ভদ্রতার কারণে বেশি লিখে নাই, এরকম হয়েছে। কিন্তু এটাও সত্য যে এই লেখালেখির মধ্যেও কিন্তু ড্যাবের কোনো না কোনো গ্রুপের কাউকে না কাউকে কিন্তু আমিই দেখেছি
তারা আন্দোলন করছেন এবং এই 3-4 তারিখের সব থেকে কঠিন সময়ে আমরা মাঠে তাদেরকে পেয়েছি, হোয়াট এভার সে যেখানে আন্দোলন করুক না কেন। কিন্তু এটাও সত্য যে সুবিধাভোগী একটা গ্রুপ সারা জীবনই থাকে, এটা আপনি সাচিবে বলেন, ড্যাবে বলেন, অন্যান্য যে কোনো সংগঠনে থাকে। তো সেই সুবিধা যারা নিয়েছেন, এটা যদি প্রমাণিত হয় যে তিনি থাকা অবস্থায় সাচিবের কাছে একদম পদ নিয়ে বা পদ না নিলেও তাদের ছত্রছায়া থেকে সহযোগিতা করেছেন, মানে সেটা যদি মনে করে ড্যাব, তাদেরকে চিহ্নিত করা তো খুব কঠিন কাজ না। কিন্তু আমার মনে হয় যে এই বিষোদ্গারের থেকেও এক হয়ে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা দেখেছি যে যেই গ্রুপ জিতেছে অপর গ্রুপ কিন্তু তাদেরকে স্বাগত জানিয়েছে, ফুল পাঠাইছে। এটা কিন্তু একটা গণতন্ত্রের সুন্দর চর্চা আর কি। বরং হওয়া দরকার হচ্ছে যে আপনি এই যে সাচিবের রেশ টেনে যদি আমরা বলি যে মনে করেন যে কিছুদিন আগে একজনকে অবসরে দেয়া হয়েছে আর কি, একজন সাচিবের একজন সিনিয়র নেতা স্বাস্থ্য অধিদপ্তর থেকে। আমি দেখলাম সাচিবেরই আবার আরেকজন নেতা মানে এটা নিয়ে খুব আলহামদুলিল্লাহ পোস্ট দিয়েছে, স্বাগত জানিয়েছে। কেন? তার মানে কি তার দ্বারা তিনি অত্যাচারিত হতেন বা অত্যাচারিত হয়েছেন? অত্যাচার যে করে সে আসলে সবাইকে করে মোটামুটি করে। তো সেক্ষেত্রে হচ্ছে যে ড্যাব আর সাচিব এটা ডিপেন্ড করে হচ্ছে যে আপনি কোন প্রক্রিয়া, আপনার কি কাজ শুধুমাত্র পদোন্নতি দেয়া, অযাচিতভাবে ট্রান্সফার করা, অযাচিতভাবে হস্তক্ষেপ করা, একটা হাসপাতালে ওই মনে করেন তার নেতার ছবি টানানো, এটাই আপনার কাজ কিনা? নাকি হচ্ছে যে আপনি স্বাস্থ্যের গুণগত মান পরিবর্তনের জন্য আপনি কি করতে চান? আপনার এখানে সহায়ক জনবল নয়, আপনি নিয়ে আসেন। আপনার পিয়ন নয়, আপনি নিয়ে আসেন। আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার সমস্যা, আপনি এটা মেনটেন করেন। আপনার সংক্রমণের কারণে, এই যে আমি কিছুদিন আগে ইন্টারভিউ করলাম জাতীয় হৃদরোগ হাসপাতালের যিনি পরিচালক, তিনি বললেন যে কেউ আসলে অনিবার্য না। এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে। যারা 15 বছর এই হাসপাতালে ছিলেন তারা যদি এখনও মনে করেন যে তিনি ছাড়া বা তারা ছাড়া এই হাসপাতাল চলবে না, মানে সেটা তাহলে তারা বোকার স্বর্গে আছেন। এবং এটি বলেছেন যে সার্জারি ইউনিটে এসে মৃত্যুহার 10% বেশি ছিল কার্ডিয়াক সার্জারিতে, ওনারা এসে এটা 3% নিচে নামিয়ে আসছেন। তো উনি বলছেন যে আমি তাহলে কি এটা কি কাজ না, কিন্তু এটাকে আমি কোথাও বলে বেড়াচ্ছি? তাহলে আপনি দেখেন যে একটা মানুষ কিন্তু ওই আপনার মতবিরোধ, যন্ত্রণা এগুলোর মধ্যে থেকে এসে কিন্তু ওই যে সংক্রমণ রোধ করতে হবে, এটা তার বড় কাজ। এই জায়গাতে যদি ড্যাব একটা পেশার গ্রুপ হয়ে উঠতে পারে, যে আপনি মানুষের সেবাটাকে কত সুন্দর করতে পারেন, আপনি একটা টোকেন সিস্টেম করতে পারেন কিনা। বাংলাদেশেই তো কিছু কিছু ভালো ভালো হাসপাতালের মডেল আছে, বেসরকারিতে আছে, ইভেন সরকারিতেও আছে। সেই মডেলগুলো আপনি দেখেন, মানুষকে যদি আরাম দিতে পারেন তাহলে এই ড্যাবই হয়তো ওই দলের তার মাদার সংগঠন বিএনপির জন্য পক্ষে ভূমিকা পালন করতে পারে। কিন্তু ড্যাব যদি মনে করে যে আমি নির্বাচন এখন হয়ে গেছে, এখন মনে করে যে শিশু হাসপাতালে কি ঘটলো, 65 জনের ঘটনা ঘটলো, এবং ড্যাবের যে নেতা তারা নিজেরা পর্যন্ত স্বীকার করলো যে না আমরাই নিয়োগ দিয়েছি, যারা বিভিন্ন সময় হোয়াটএভার আপনি নির্যাতনের শিকার হয়েছেন, পদোন্নতি হয়নি। কিন্তু আমি বলি, কিন্তু আপনি নিজেই বললেন যে হ্যাঁ ঠিক আছে, এই 65 জনে আমরা নিয়োগ দিয়েছি। এই কথাটার মাধ্যমে আপনি প্রমাণ করলেন যে এখানে কিন্তু আপনি মানে ওই গায়ের জোরে, যদিও এটাকে পদ্ধতিগত ত্রুটি বলা হচ্ছে, কিন্তু এটা যে আসলে স্বচ্ছ প্রক্রিয়া হয়নি এটা তো প্রমাণিত হয়েছে বলে তো এটা থেমেছে। তাহলে এই কাজটা তো কার দ্বারা হয়েছে? ড্যাবের দ্বারা হয়েছে। তাহলে ড্যাব আসলে আগামী দিনে কিভাবে চলবে এটা দেখে অন্তত শিক্ষা নেওয়া উচিত। আচ্ছা, এখানে আমি একটু বলতে চাচ্ছি যে বর্তমান ড্যাবের যে গ্রুপ মানে পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে, ওই গ্রুপের সভাপতি ডক্টর হারুন রশিদ, ওনারও রিকমেন্ডেশন ছিল। আমার হাতে একটা মানে চিঠি এসেছে যেখানে দেখলাম যে 10 থেকে 12 জন চিকিৎসককে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ওনার রিকমেন্ডেশন, ওনার সাইন ছিল, সিগনেচার ছিল। তো ওই নিয়োগটা পুরোটা আপনি বলেছেন যে এটা আসলে পদ্ধতিগত ভুল ওনারা বলছেন, কিন্তু এটা একটা অনিয়ম, সুস্পষ্ট একটা অনিয়ম, এবং এটা যারা মেধাবী আছে তাদের সাথে এটা চরম রকমের বৈষম্য বলে আমরা মনে করি। এই যে দলীয় লেজুর বৃত্তি চিকিৎসকদের, এটার একটু মূল্যায়ন করে শুনতে চাই আপনার কাছ থেকে, এর ইতিবাচকতা এবং নেতিবাচকতা। দলীয় লেজুর বৃত্তির আপনি যদি সাদা চোখে বলেন, আমি অনেকগুলো হাসপাতালে বিগত দিনে বহুবার টকশো করতে গেছি আর কি। তো টকশোতে আমি আমার যে 5টা ক্যামেরা আমি নিয়ে যাই আর কি, বিভিন্ন আপনি দেখবেন যে আউটডোর এরকম প্রচুর শো করেছি। খুবই দুর্ভাগ্যজনকভাবে ঢাকা মেডিকেলের মাঠে সুবিধা হচ্ছে যে এখানে আমরা কোনো ব্যানার ট্যানার পাইনি, কিন্তু যারা মিডফোর্ডে যান, সোরার দিতে যান, মানে অন্য জায়গাতে এত দলীয় ব্যানার আমরা বিগত দিনে দেখেছি। ওই ব্যানারের কারণে হয় ব্যানারটা পরিচালকের অনুমতি ক্রমে ওই দলীয় লোকজনকে ডেকে নিয়ে এসে অনুরোধ করে নামানো হয়েছে আর কি। কারণ আপনি তো একটা হসপিটালকে দেখাচ্ছেন, কিন্তু এই হসপিটালটা সারা পৃথিবীর মানুষ দেখছে। এখন আপনি যেখানে ফ্রেম দেখছেন যে আপনার মানে দলীয় কোনো নেতার মনে করেন একটা হাসপাতালে আপনি যে এই প্রচারণাটা করছেন, এটা দেখতেই আসলে সুন্দর লাগে না, খুব বিশ্রী লাগে। আমি আমেরিকাতেও দেখেছি, ইন্ডিয়াতেও গিয়ে দেখেছি, বিভিন্ন জায়গায় হাসপাতাল দেখেছি। হাসপাতাল আপনি মানে ব্যাপারটা এরকম যে হাসপাতাল আপনি দেখে রাস্তা থেকে বুঝতেও পারবেন না এটা হাসপাতাল।
মানে একেবারে বিশাল মনে করেন অ্যাম্বুলেন্সের সাউন্ড শুনতে পাচ্ছেন, রোগীদের ভিড়, হাতে করে ঠেলে নিয়ে যাচ্ছে, মানে হাসপাতাল বলতে আমাদের যে ভীতিকর অবস্থা এটা কিন্তু ওখানে নাই। তো আমার কাছে মনে হয় যে এই প্রতিযোগিতাটা ওনারা যদি করেন, ড্যাব বলেন আর যেই বলেন বা এনডিএফ বলেন, যারা এগুলো যদি করতে থাকেন, আমার মনে হয় না যে মানুষ তাদেরকে নিবে, কারণ মানুষ আইডিয়াল জিনিসটা দেখে ফেলেছে। এখন মানুষ কিন্তু টেনে নামাবে, মানুষ কিন্তু প্রতিরোধ করবে। আইডিয়াল কিরকম দেখেছে মনে করেন আপনি? মানে মনে করেন আইডিয়াল বলতে আমি বলছি যে এইটা যে একটা অন্যায়, এটা করলে যে একটা মানে যিনি অনৈতিক কাজের সাথে ছিলেন তাকে টেনে নামানোর চিত্র মানুষ দেখেছে না, এটা তো মানুষের দেখা হয়েছে। তাহলে একটা মানুষ 15 বছরের শক্তিশালী প্রধানমন্ত্রীকে যদি টেনে নামাতে পারে, তাহলে একটা নেতাকে কিন্তু টেনে নামাতে পারে যে কোনো জায়গা থেকে, তাকে তার সাথে যে কোনো রকমের বাকবিতণ্ডায় যেতে পারে। তো এইটা কিন্তু মানুষের ওই সাহসটা এখন হয়ে গেছে। এই কারণে আমার মনে হয় যে এই জায়গা থেকে বরং শুধু সেবা কি করে বাড়ানো যায়, ওই টেরিটরির মানুষ, ওই হাসপাতালের মানুষ, ওই হাসপাতালের নেতারা, ওই জায়গাতে যারা ফোকাস করবে তারা মানুষের কাছে যাবে। আচ্ছা, ড্যাবের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করার ব্যাপারে, মানে মিলেমিশে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে জামাতের সমর্থিত যে সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম, এনডিএফ। ড্যাব আসলে এখানে কতটা সাড়া দেবে বলে আপনি মনে করেন? আর এই সম্ভাবনা দলগুলোর মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে চলতে পারাটা, এটা আসলে সুবিধা অসুবিধা কি আছে বলে আপনি মনে করেন? আমার কাছে মনে হয় যে আপনার এই যে দুটো রাজনৈতিক দলের কথা যখন বলা হয়, এটা নির্ধারিত হয় হচ্ছে মূল রাজনৈতিক দলগুলো কি আচরণ করছে। এখন জামাতের আমির যদি বিএনপির তারেক রহমানকে বা খালেদা জিয়াকে বা অন্য কোনো ওই দলের কোনো বিষয় নিয়ে যদি কথা বলে, তারেক রহমান যদি জামাতকে নিয়ে কথা বলে, হয়তো ওই লেভেলে বলে না, একটু নিচের লেভেলে তো বলে, তখন হয়তো কি ওইটা ট্রিগার করে চিকিৎসকদের যে বিভিন্ন দলে আছে, এটা করে, প্রভাবিত হয়। কিন্তু যদি বুদ্ধিমান হয়, ওই যে ড্যাবের প্রধান বা এনডিএফ এর প্রধান বা এই যে মানে মূল যে বডিটা আছে, তারা বুদ্ধিমান হলে কিন্তু তারা এত কিছুর মধ্যে দিয়েও কিন্তু নিজেরা নেগোসিয়েশন করতে পারে, তারা বসতে পারে পর্দার আড়ালে, যেটাকে বসা বলি আর কি। লাভ কি হবে? লাভ হবে এই যে মানে মনে করেন এই যে যুদ্ধ, মারামারি, হানাহানি এগুলো হবে না। একে প্রকাশ্যে মনে করেন আজকে হয়তো এনডিএফ একটা মিছিল দিল, কালকে হয়তো ড্যাব একটা মিছিল দিল, ওইটা তুলনামূলকভাবে কম হবে। কিন্তু সেটা কতটুকু নিবে মানুষ, মানে এই দুই গ্রুপের মধ্যে সম্পর্কটা কতটা সুন্দর হবে। আমি ওই যে ইয়েতেই যদি আমি বলি আমার কথা, মানে অন্যায় তো অন্যায়, কিন্তু মনে করেন এনডিএফ যদি দাবি করতো যে না ঠিক আছে, এই 65 জন যে ঢুকছে এখানে আমার 10 জন ছিল, কথার কথা বলতেছি, তাহলে আপনি দেখতেন যে ওই নেগোসিয়েশনের কারণে হয়তো এটা বাতিল নাও হতে পারতো। কিন্তু দুইটাই অন্যায়। কিন্তু আমি আপনাকে বলছি যে আপনি দলীয়ভাবে যদি নেন, একটা সাধারণ মানুষ যার দলীয় ট্যাগ নাই, যার মনে করেন যোগ্যতা আছে, সে এখানে আসতে না পারাটাই তো সব থেকে বড় অন্যায়। কিন্তু আমি বলছি এগুলার বাইরে উঠে আপনি একটা প্রতিষ্ঠান কিভাবে চালাবেন, প্রতিষ্ঠানে মেধাবীদেরকে কিভাবে আপনি জায়গা দিবেন। আগে আপনার মনে আছে যে এই যে বঙ্গবন্ধু পদকের নামে বা গবেষণার টাকা দেওয়ার নামে কত লোককে ধরে, মানে গবেষণাই কোনোদিন করে না কিন্তু তাকে টাকাটা দেওয়া হয়েছে, সেইগুলো আপনি কাদেরকে দিবেন, ওইটার নেগোসিয়েশনটা আপনি পর্দার আড়ালে নিজেরা বসে করতে পারেন, যে মেধাবীদেরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন। যিনি 3 বছরের জন্য গেছেন গ্রামে আপনার কথা শুনে, তাকে কি আপনি ফেরত আনলেন কিনা? একটা মানুষ গায়ের জোরে বললো যে ভাই আমাকে আনতে হবে, তাকে আপনি নিয়ে চলে আসলেন, এগুলো আপনি করবেন কিনা? সেই জায়গাতে একটা কনসেনসাস পর্দার আড়ালে হতে পারে, পর্দার আড়ালে হলে এটা একটা ইম্প্যাক্ট পড়বে আর কি। এটা ছাড়া অন্য কোনো পথ। সেটাই আমরা মনে করি যে চিকিৎসা, শিক্ষা, সেবা, এই সামগ্রিক বিষয়গুলোতে তারা যদি একজন আরেকজনের মানে কোনো রকমের ভুলের পথে হাঁটে, তাহলে সেখানে যদি সংশোধনী দেয়, তাহলে আলটিমেটলি স্বাস্থ্য খাতের জন্য ভালো কিছু হবে। কিন্তু এই যে বললেন যে অনিয়মের ব্যাপারে আমরা তলে তলে নেগোসিয়েশন মানে আপুষে চলে যাব, তাহলে স্বাস্থ্য খাতের জন্য আলটিমেটলি খুব বেশি ভালো হবে না। শুভবে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। একটি বিষয় গতকালকে আপনি সিদ্ধান্তের কথা জানতে পারলাম যে ইডিসিএল তাদের মানে অত্যাবশ্যকীয় যে ওষুধগুলো আছে, সেই অত্যাবশ্যক ওষুধগুলো থেকে 33টি ওষুধের দাম কমিয়েছে, কোনো ওষুধ 50% পর্যন্ত দাম কমেছে। এটি আসলে যে ওষুধগুলোর দাম কমেছে, এগুলো নাগরিকদের জন্য কতটা জরুরি, বা এই তালিকা আসলে আরও বৃদ্ধি হবে কিনা, এবং এই যে দাম কমানোর যে প্রবণতাটা, এইটা মানে আরো মানে নাগরিকদেরকে যথাযথভাবে দেওয়ার ক্ষেত্রে আরো তারা কতটা কার্যকর করতে পারে। এখানে মূল ব্যাপার হচ্ছে যে আমি যত বছর ধরে প্রতিবেদন করছি একসাথে এতগুলো ওষুধের দাম কমা, এটা আমি তো আমার কোনোদিন রিপোর্ট আমি করি না, আমি শুনিও না। এটা একটা বিরাট ব্যাপার, মানে বাংলাদেশের জন্য খুশি হওয়ার মতো ব্যাপার। মনে করেন যে এটা অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ দেওয়া যেতে পারে, তারা করেছেন। এবং আমি বহুবার আমাদের সাইদুর রহমান স্যার, উনি বিশেষ সহকারী হবার পরে বা ইউনিভার্সিটি ভিসি ছিলেন বা এর আগে যখন বিশেষজ্ঞ হিসেবে কথা বলতেন, তো আমাদের একটা বিশ্বাস ছিল যে হয়তো
উনাকে দিয়ে হবে, উনি হয়তো পারবেন, উনি একটা রোল মডেল হতে পারবেন। উনি কতটুকু কোন ক্ষেত্রে পেরেছেন তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে এটা তার ভেতরে ছিল, এটা তিনি করতে চান, এবং উনি আরও যে অনেক কিছু করতে চান সেটার জন্যই কিন্তু ওষুধ ইন্ডাস্ট্রির মানুষদের মধ্যে এক ধরনের অস্বস্তি আছে। আমি নিজে দেখেছি, আমাকে সচিবালয়ে স্যার দাওয়াত দিয়েছিলেন একটা প্রোগ্রামে, সেখানে প্রচণ্ড হটটক হয়েছে। মানে যেই হটটকটা ইন্ডাস্ট্রির মানুষরা যে ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন, মানে স্যার আসলে এটা কিভাবে হজম করেছেন এটা আমার কাছে খুব অবাক লেগেছে আর কি। কিন্তু উনি চেষ্টা করে যাচ্ছেন, তো সেই চেষ্টার জায়গাতে মানে এটা একটা খুবই ইতিবাচক বিষয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি জানেন, এই যে দাম কমাতে কিভাবে পারলো, মন চাইলো দাম কমায় ফেললো, এখানে কিন্তু অনেকগুলো ওনারা যুক্তি দিয়েছেন। কাঁচামাল কেনবার ক্ষেত্রে অস্বচ্ছতার কথা বলেছেন, আগে ছিল। অনেকগুলো মানুষকে অযাচিতভাবে নিয়োগ দেওয়া ছিল, তাদেরকে এখান থেকে বাদ দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে দাম বাড়ানোটাই, প্রক্রিয়াটাই ছিল হচ্ছে যে আপনার অনিয়মের কারণে রাষ্ট্র এই অনিয়মগুলোকে মানে ওভারলুক করেছে, বা রাষ্ট্রের নিজস্ব তত্ত্বাবধানে এগুলো হয়েছে আর কি। তাহলে আপনার এই ওষুধ ইন্ডাস্ট্রির মধ্যে যে ধরনের মানে অস্বচ্ছতা আছে, সেটা যেভাবে বলেন, সেটা যদি আপনি বলেন যে ডাক্তারকে একটা ওষুধের বিনিময়ে 2টা টাকা দেয়া, মনে করেন এমনও বাংলাদেশে আছে যে আপনি প্রেসক্রিপশনটা করবেন নিজের প্রেসক্রিপশানে না, আপনি একটা ট্যাবের ওপরে করবেন। ওই ট্যাবটা আপনাকে কে দিয়েছে? একটা ওষুধ কোম্পানি দিয়েছে আর কি। ওই ট্যাবের ওপরে আপনি ওষুধ লিখলে ওই ওষুধ কোম্পানি ঘরের ভিতরে বসে দেখতে পাবে যে তিনি তার ওষুধ কয়টা লিখেছেন। আপনি বুঝেন পৃথিবী কোথায় গেছে। তাহলে এই যে দাম বাড়ার যে প্রক্রিয়া, বাংলাদেশে এরকম অনেক সেন্টার, ডায়াগনোসিস সেন্টার আছে, আপনি দেখবেন, আপনি নাম আমি বলছি না। একজন চিকিৎসক তিনি কমফোর্ট ফিল করেন সেখানে সেবা দিতে। কেন? কারণ এখানে কমিশন বাণিজ্যের কোনো প্র্যাকটিস নাই। কেন নাই? কারণ হচ্ছে যে উনি এটা চান না, আবার কমিশন যাকে দেয় তার প্রতি আবার একটা প্রেশারও কিন্তু থাকে। তখন তার ডাক্তার হিসেবে আচরণ কিন্তু মালিকপক্ষ তার সাথে করে না। তার মানে যিনি সম্ভ্রান্ত সুন্দর মানুষ তিনি কিন্তু ওই সেন্টারগুলোকেও বেছে নেন। আবার অনেক মানুষ আছে হয়তো বলছেন যে ঠিক আছে আমাকে যে কমিশনের টাকাটা দিয়েছো সেই টাকা থেকে রোগীকে একটু 20% ছাড় দাও, এটাও কোনো কোনো ক্ষেত্রে ওই ডায়াগনস্টিক সেন্টার দেয় না। কেন জানেন? তারা যুক্তি দেখায় যে না, অভ্যাস নষ্ট হয়ে যাবে, রোগীর অভ্যাস খারাপ হয়ে যাবে, যে না তাকে এত %। এরকম অনেক রকম গল্প আছে। আমি আপনাকে বলছি যে আপনি যদি ওষুধ ডাক্তারকে টাকা দিয়ে যদি বিক্রির চিন্তা করেন, এখানে একটা মিসইউজ আছে, এবং এটা কোনো কোনো ক্ষেত্রে হয়তো বাধ্য। সবার গল্প সেম না, সবার গল্প সেম না, এরকম কিন্তু গল্প, এটা একটা ওপেন সিক্রেট গল্প। আমি আজকে নতুন কোনো কথা বলছি না, এটার পুরনো গল্প। যেমন ইডিসিএল যেমন ওই জায়গাগুলো অ্যাড্রেস করে 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 একটা জায়গায় আসছে না, তো সেইটা যদি ওষুধ ইন্ডাস্ট্রি পুরোটা করে, আপনি এই হাজার হাজার ব্র্যান্ডের ওষুধের মধ্যে আপনি কেবল 33টা ওষুধ, তাও আপনার ঘরের ভেতরের প্রতিষ্ঠানকে নিয়ে আপনি কাজ করেছেন, কিন্তু আপনি বাজারে যে ক্যান্সারের ওষুধ আছে, কিডনির ওষুধ আছে না, যেগুলোর মনে করেন হাজার হাজার টাকার ওষুধ আছে, সম্ভব হবে বা হাত দেওয়া কি আপনাকে হাত দিতে হবে। আপনার তো এটা শিল্প। এখন মনে করেন আপনি একটা 400 টাকার ওষুধ 2200 টাকার গ্যাপ দিয়ে 2800 টাকাতে আপনি বিক্রি করতেছেন। আচ্ছা, এগুলো বন্ধ করতে হবে, এগুলো বন্ধ করতে হবে। তো তাহলে বাংলাদেশের যে শীর্ষ যে ফিজিশিয়ান, আমি সৈয়দ আতিকুল হকের নাম ধরেই বলি, উনি বলেন আমি তো 700 টাকাটা লিখি, রোগীর তো কাজ হয়, আমি তো এই কারণে 2400 টাকাটা লিখি না। তো ফাইন, উনি তো বলছেন, তাহলে এটার প্যারামিটারকে চিকিৎসকই তো সব থেকে ভালো জানেন, আমার কথা ঠিক না? জি। তাহলে উনি এটা বলছেন, তার মানে হচ্ছে যে কেন আপনি 2400 হলো, আর কেন তাহলে যিনি 700-400 টাকা ওষুধ লিখছেন ওনার তো মানহীন ওষুধ তৈরি করার কথা, ঠিক আছে না? কিন্তু আপনি দাম বাড়ার যদি মূল ইস্যুতে যান, এই যে এপিআই কে উদ্বুদ্ধ করা, এপিআই পার্ক তৈরি করবার পরেও হচ্ছে এই কোম্পানিগুলোর সেখানে না যাওয়া, আপনি 98% ওষুধ উৎপাদন করছেন বলে আপনি গলাবাজি করছেন বা খুব আনন্দ পাচ্ছেন, আমরা খুবই খুশি হচ্ছে, কিন্তু কাঁচামাল কিন্তু আপনি বাইরে থেকে নিয়ে আসতেছেন, তাহলে কিন্তু আপনি পূর্ণভাবে কিন্তু স্বাধীন না, সুবিধাটা দেওয়া সম্ভব হবে না, পূর্ণভাবে আপনি আত্মনির্ভরশীল না। আপনি অন্যজনের কাঁচামাল আসার ক্ষেত্রে তার ডলারের রেট, তার বৈশ্বিক পরিস্থিতি, আপনার আন্তর্জাতিক যুদ্ধের পরিস্থিতি, সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে আপনার দেশের দাম কমবে কি বাড়বে না, এটা কিন্তু আপনি যদি পুরোটা যদি কাট আপ করতে পারেন, আপনার 98% ওষুধের ওই কাঁচামালটা যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে কিন্তু এই সিস্টেম লসের কারণে আপনার ওষুধের দাম কমবে। আপনি কি ওই জায়গায় হাত দেন? তখন আপনি যদি কমিশনও দেন তাও দাম কমাতে পারবেন। আচ্ছা, আপনার কথার মধ্যে একটি স্যারের কথা এসেছে, সাইদুর রহমান স্যারের কথা। উনি আসলে নানান রকমের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যাচ্ছেন, এটা আমি ফিল করি, বুঝতে পারি। উনি সাম্প্রতিক সময় ওজিএসবি একটা অনুষ্ঠানে বলেছেন
তারা ওজিএসবি একটা গাইডলাইন তৈরি করেছে, সেখানে বিভিন্ন রোগ সম্পর্কে কমনলি সারা দেশের চিকিৎসকরা এটা ফলো করবে। এখানে অনেক খরচের একটা ব্যাপার এসেছে আর কি। তো স্যার বলেছেন যে খরচগুলো করতে গেলেই তো আমার কারো না কারো হাত দেওয়া, মানে দ্বারস্থ হওয়া লাগছে। মানে আপনি 10 টাকার প্যাকেটের জায়গায় 100 টাকা দিলে 90 টাকা রোগীর ঘাড়ে থেকে যায়। জি, তো এই যে খরচটা, এই খরচটা করতে গিয়ে উনি বললেন যে আসলে চিকিৎসকদের স্বভাবের সঙ্গে এগুলো যায় না, যে আমি অন্যের উপর নির্ভরশীল থাকবো। এখান থেকে বেরিয়ে আসার ব্যাপারে আপনার তরফে, আপনি গণমাধ্যম কর্মী, আসলে আপনি কি মনে করেন বিষয়, এই চিত্রটা আপনি কিভাবে মূল্যায়ন করেন? বেরিয়ে আসার পথটা কি হবে? বেরিয়ে আসার পথ হচ্ছে, প্রত্যেকটা সোসাইটিতে আপনি দেখবেন, আপনি ইন্টারনালি যদি কথা বলেন, আপনি বেশি সংখ্যক মানুষের সাথে যদি মেশেন, আপনি দেখবেন যে ওইখানে অন্তত 4-5 জন লোককে পাবেন, হয়তো সংখ্যাটা আরো অনেক বেশি। তারা নিজেরা লজ্জা পান কিন্তু যে এইটা ঠিক হচ্ছে না। এই জিনিসটা আসলে খুবই লজ্জাজনক যে একটা রাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের একদম মানে দায়িত্বপ্রাপ্ত একজন মানুষ নিজেই কথাটা বলছেন। কাদেরকে বলছেন? চিকিৎসকদেরকে বলছেন। কিন্তু সব চিকিৎসক কি এমন করছেন? কিন্তু চিকিৎসককে যখন অফার করা হচ্ছে, তখন সব চিকিৎসক কি আসলে মুখ ফেরাতে পারছেন না? উনি মনে করছেন যে এটা হয়তো আমারই একটা কাজ আর কি। আপনি হয়তো গবেষণার জন্য টাকা নিতে পারেন, অন্য কারণে কারেন, কিন্তু আপনি যদি এখন মনে করেন মানে একটা লেজার ট্রিপে আপনি গেলেন আপনি কনফারেন্সের নামেই, কিন্তু আপনি এরপরে মনে করেন আরও লেজার ট্রিপ করছেন, সেই ব্যয়টাও যখন একটা কোম্পানি বহন করে, তখন কিন্তু এই খরচটা বহন করতে হয় কিন্তু আসলে রোগীকে। আমরাও কিন্তু চিকিৎসকদের সাথে কিন্তু যাচ্ছি বাইরে কনফারেন্সে, আমার সাথে কিন্তু ওষুধ কোম্পানির একটা ডিল আছে যে আপনি আমাকে যত টাকা দিয়ে বিদেশে পাঠালেন, এই টাকার বিনিময়ে আমি আপনাকে পপ আপ দিব কতটুকু, বিজ্ঞাপন দিব কতটুকু, আমার সাথে কিন্তু একটা ভ্যালিড রিজন আছে। কিন্তু ডাক্তারের সাথে কিন্তু একটা আনলিমিটেড রিজন। আমাকে একজন ওজিএসবির সাবেক একজন প্রেসিডেন্ট, আমি যদি ওজিএসবির কথা বললেন, আমাকে বলল যে তোমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ইন্ডিয়াতে একটা প্রোগ্রামে, তো ওইখানে যাওয়া আসা পিকনিক বলছে, যাওয়া আসা সব কিছুতে আপনি নিলেন, কিন্তু ওইখানে আপনি শপিং করতে যাবেন, সেই গাড়িটাও আপনি এক্সপেক্ট করতেছেন ওষুধ কোম্পানির কেউ দেখ। তখন এটা লজ্জা লাগে, এইভাবে আমাকে একজন প্রেসিডেন্ট বলেছেন আর কি। তো এগুলো আসলে মানে কথা বলে শেষ করা যাবে না। আবার ওষুধ কোম্পানিওয়ালারা যে এই যে দেয়ার ব্যাপারে আনলিমিটেড হয়ে যায় না, যা চান তাই দিব, এখান থেকে তারা কেন বের হন না? ব্যবসা কি এটাই? আপনার যদি রেপুটেশন থাকে, আপনার যদি মান ভালো থাকে, আপনাকে কেন এই ম্যানিপুলেশনে যাইতে হবে? আপনিও বের হওয়ার চেষ্টা করেন, আপনি আপনার খরচ কমান। ওই খরচ কমানোতে আপনি এমনও কোম্পানি এই দেশে পাবেন যারা টাকা খরচ করে না, মানে এই ধরনের জায়গাতে যায় না, আছে। কিন্তু তারা বলে যে দেখেন আমার কিন্তু এই জায়গাতে খরচ হচ্ছে এত। এবং আপনি যদি টোটাল ফিগারে দেখেন যে মার্কেটে টোটাল এই ওষুধ প্রমোশনে কি পরিমাণ খরচ হয়, ওই খরচটা আপনি অর্ধেকে করেন, রাষ্ট্র বলে দেখ যে তুমি এত % বেশি খরচ করতে পারবা না। এটা সম্ভবত নিয়মও আছে, এটা হয়তো কেউ মানে না, এটা অন্যভাবে আসলে এটা ব্যবহার করা হয়। এটা না করা পর্যন্ত এবং একই সাথে ওষুধ প্রশাসনকে শক্তিশালী না করা পর্যন্ত, ওই জাফরুল্লাহ চৌধুরী একটা কথা বলতেন যে ওষুধ কোম্পানির, ওষুধ অধিদপ্তরের নেতৃত্বে দায়িত্ব দেওয়া হয়েছে ওষুধ কোম্পানিরই মালিকদেরকে। তাহলে আপনি ওষুধের দাম কিভাবে কমাবেন? আপনি তো বসেই আছেন। জি। এবং ওষুধ কোম্পানির মালিকেরা যখন কোনো একটা রিকোয়েস্ট পাঠায় ওষুধ প্রশাসনে বা কোথাও, তখন আপনি দেখবেন যে ওষুধ প্রশাসনের কিছু কর্মকর্তার কাঁপাকাঁপিও শুরু হয়ে যায়। আমরা নিজেরা ইন্টারভিউ নিতে গিয়ে দেখেছি আর কি। আমরা ইন্টারভিউ নিতে গেছি, এই অমুক কোম্পানির পাঠাচ্ছি, ব্যাপারটা এরকম না। আপনার শক্তি ওই মর্যাদায় আপনাকে থাকতে হবে। আপনি ওই মর্যাদায় থাকলে আপনি অনেকগুলো সিস্টেম লস আছে যেগুলোতে আপনি ওষুধের, কিন্তু এক নম্বর কথা হচ্ছে আপনাকে কাঁচামালের ওই জায়গাতে আপনাকে আসতেই হবে। এবং এই যে গ্যাপ, তাহলে মানুষ তো মনে করবে যে তাহলে 2400 টাকার ওষুধটাই মনে হয় বেশি কাজে লাগে, 400 টাকারটা কাজে লাগে না। ওই জায়গা থেকে মানুষকে বের হয়ে ওষুধ কোম্পানিগুলো যাওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যদি এই সময়ে যদি যায় তারা টিকতে পারবে কিনা, তারা পোষাতে পারবে কিনা? আপনাকে তো সেই জায়গাতে আসতে হবে। এটার জন্য মনে করেন যদি কিন্তু অথবা এগুলো আছে, সেটা নিয়ে আপনি আলোচনা করেন। কিন্তু আপনি একদম সাদা চোখে চিন্তা করেন যে আমি একটা জিনিস তৈরি করি, আমি মিষ্টির দোকান আমার, আমি আটা ভারত থেকে আনবো কেন? সেটাই, আটা উৎপাদন করেন আপনি। আচ্ছা, আপনার কথার মধ্যে একটি বিষয় ছিল যে ওষুধের মানহীনতা বা ওষুধ কোম্পানিগুলো এই যে গদগদ হয়ে যাওয়া, এত বেশি বিগুলিত হয়ে যাওয়া চিকিৎসকদের পেছনে, মানে অফার দিতে গিয়ে, এবং এই খরচটা তারা আসলে যেভাবে তারা ব্যয়টা করছে দেখাচ্ছে অন্য নামে, ফলে এটাকে আপনি অনৈতিকভাবে ধরবেন সেই সুযোগটা আসলে কমে যাচ্ছে অনেক ক্ষেত্রে। তো মানহীন অনেক প্রতিষ্ঠান যারা ওষুধ মানে বিক্রয় করছে, বিপণন করছে, তাদের বিষয়টি আসলে রাষ্ট্র কিভাবে দমন করতে পারে? যদি করা না যায় তাহলে স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতির কারণ হয়? হাসপাতালের ব্যাপারে, ডায়াগনস্টিক সেন্টারের ব্যাপারে, ওষুধ কোম্পানির ব্যাপারে জিরো টলারেন্স। তুমি আমার এই ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারো, তুমি থাকবা, আর বাকিরা থাকবে না। বাংলাদেশে এরকম অসংখ্য ওষুধ কোম্পানি আছে যে ওষুধ তৈরি করে হচ্ছে মিডফোর্টে বেচার জন্য, লটে বেচে,
এত টাকার ওষুধ দিলাম, তুমি ওখানে খালি বেচে দাও। কোথায় যাচ্ছে ওষুধগুলা? ওষুধগুলো ওই আপনার গ্রামের, আপনার মা খাইতেছে, আমার ভাই খাইতেছে। ওখানে যাওয়ার পরে তাকে বলা হচ্ছে যে আন্টি এই ওষুধটা তো ভালো না, এইটা বেশি ভালো, ওইখানে তার কমিশন বেশি, ওইখানে তার ব্যবসা বেশি, কিন্তু কেউ না কেউ তো করতেছে আর কি। তাহলে যারা ভালো কোম্পানি, এই যে যারা 20টা কোম্পানি বা 30টা বা 50টা যদি আমি বলি আন্দোলন করেন, বাকিগুলো ব্যবসা করতে পারবেন না, তাদেরকে আপনি বন্ধ করে দেন। আপনি বন্ধ না করলে আপনি একই মার্কেটে খারাপও রাখবেন, ভালোও রাখবেন। ভালোর মধ্যেও তো পার্থক্য 2200 টাকার। আমি তো এটা আপনাকে বললাম যে এক নম্বর কোম্পানি থেকে 10 নম্বর কোম্পানির মধ্যে আপনার 2200 টাকার ওষুধের দামের পার্থক্য, কোন ওষুধের কথা বলতেছি। এরপরে 50-এর পরে যে সিরিয়াল আছে তার আপনি নামও কখনো শুনবেন না, কিন্তু সে কিন্তু ব্যবসা করে কিন্তু কোটি কোটি টাকার ব্যবসা করতেছে। বন্ধ করতে হবে, মানে বন্ধ, তোমার সাথে আর কোনো কথা নাই, তোমার দেখলেই তোমার সাথে অন্যরকম পানিশমেন্ট হবে আর কি। এই জায়গাতে আমাদের হিম্মত নাই। তো আমি নিজেই যখন দুর্নীতিগ্রস্ত হই একটা সেন্টারের প্রধান হিসেবে, একটা রাষ্ট্রের অন্য কোনো জায়গা থেকে, তখন আপনি আপনার এই নৈতিক জায়গায় থাকে না। চলতে দিলে স্বাস্থ্য ঝুঁকিটা কেমন হতে পারে? আমাদের যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের যে বিষয়টি আছে, এটি সহ নানান, এগুলো তো কমবে। আপনি যদি মনে করেন ভালো ওষুধের বাইরে যদি অন্য ওষুধ আপনি না নেন, তখন কি আপনি একটা জায়গাতেই ভালো থাকবেন? তখন কোন ডাক্তার অযাচিতভাবে অ্যান্টিবায়োটিক লিখতেছে, অযাচিত ওষুধ লিখতেছে? আমার এরকম স্কিনের এরকম আমার পরিবারের গল্প আছে। এক পাতা ওষুধ দিয়েছে, আমি যাকে ট্রাস্ট করি তাকে হয়তো দেখালাম, উনি 3টা ওষুধ কমাই দিলেন। প্রতিবারই 3-4টা ওষুধ কমাই, কোনো প্রভাব পড়ে না, তো আমি সুস্থ হচ্ছি। তো তার মানে হচ্ছে যে ম্যানিপুলেশনটা যখন পেছন থেকে থাকে তখন আপনি আলটিমেটলি লিখবেন। আপনাকে যদি বলা হয় যে ঠিক আছে তুমি একটা পরীক্ষা দিলেই 20 টাকা পাবা, এটা যদি এই বাংলাদেশের একটা হাসপাতালও যদি বলে থাকে, ডায়াগনস্টিক সেন্টার, মজা না? একটা কাগজে খালি একটা আপনি লিখে দিলেন পরীক্ষা, আপনাকে ধরার কেউ নাই কিন্তু। সেটাই, কারণ ওই পরীক্ষাতে রেজাল্ট যাই আসুক না কেন। হ্যাঁ ঠিক আছে, এটা দিয়ে অনেক ভালো গল্প আছে যে অনেক অযাচিতভাবে হঠাৎ করে অনাকাঙ্ক্ষিতভাবে একজন রোগী জানতেই পারতো না, তিনি হয়তো বের হলেন যে অমুক সমস্যা তার জানতেন না, তিনি জানতে পারলেন। কিন্তু এটা কয়টা ক্ষেত্রে ঘটতেছে। কিন্তু যে ওই পরীক্ষাটা করতে না পারার কারণে তার বাবা মাকে নিয়ে বাড়ি ফিরে চলে যাচ্ছেন, চিকিৎসা শুরু করতে পারেন নাই, পরীক্ষা নিরীক্ষাতে যার জীবনের নাভিশ্বাস উঠে গেছে, তার জীবনের গল্প কি বলেন? আমাদেরকে আসলে বৈষম্যমুক্ত বাংলাদেশে সৎ হইতে হবে, দক্ষ হইতে হবে, সিস্টেম লস কমাইতে হবে এবং জনগণকে সোচ্চার হতে হবে। রাষ্ট্রের ব্যাপারে জনগণ সোচ্চার, স্বাস্থ্যের ব্যাপারে ও জানেই না যে তার অধিকারটা কি, রাষ্ট্র তাকে যা যা দিয়েছে সে পায় কি পায় না এটা সম্পর্কে সে জানে না। আর আমাদের গণমাধ্যম কর্মীদেরকে ওই জনগণকে অ্যাওয়ার করতে হবে তোমার রাইটটা কি। জনগণ কথা বললে এমনি সবাই সোজা হয়ে যাবে। জি, আমরা আসলে স্বাস্থ্যের অনেকগুলো পরিবর্তনের, ওষুধের দাম বৃদ্ধি সহ বেশ কিছু বিষয়ে আমরা দেখছি যে চিকিৎসকদের প্রমোশন দীর্ঘদিন ধরে অনেক মানে হাজার চিকিৎসকের প্রমোশন আটকে ছিল আর কি। এগুলো চলমান প্রক্রিয়া শুরু হয়েছে, এটা প্রক্রিয়া চলমান থাকবে বলে আমরা বিশ্বাস করি এবং স্বাস্থ্যের যে নানান সংগতি অসঙ্গতি আছে এগুলো দূর হোক এবং স্বাস্থ্য খাতটা এগিয়ে যাবে। এক্ষেত্রে গণমাধ্যম কর্মীরা ভূমিকা রাখবে। আপনি আমি কথা বলবো, সবাই কথা বলবেন এবং নাগরিকদের কথা আপনি সচেতন করার কথা বলেছেন, নাগরিকদের নিজেরা যেন সোচ্চার হয় সেই কথা বলেছেন। সামগ্রিকভাবে দেশের স্বাস্থ্য খাত এগিয়ে যাক সেই প্রত্যাশায় আজকে শেষ করতে চাই। এবং আজকে আপনি কষ্ট করে উপস্থিত হয়েছেন, অনেক প্রাণখোলা কথা বলেছেন, অনেক তাত্ত্বিক কথাবার্তা এসেছে, অনেক রকমের যুক্তি এসেছে। প্রত্যেকটি বিষয়ের জন্য স্বাস্থ্য খাত কিছুটা বেশি নজর দেয় এবং তারা যেন গ্রহণ করে সেই প্রত্যাশা করে এবং আপনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করবো। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীতে স্বাস্থ্য খাতের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।